খাল নদী গাছের যত্ন নিশ্চিত করে পরিচ্ছন্ন দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর। 5 বছরে 25 কোটি গাছ লাগানোর প্রতিশ্রুতি। ঢাকায় 27 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। পানি নিষ্কাশনের বিকল্প ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী। বন্যা কবলিত দেশের 7 জেলা, চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারে দুর্ভোগে বানভাসী মানুষ। বিভিন্ন জেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি। এবং হরমুজ নিয়ে ইরান আমেরিকার পাল্টাপাল্টি হামলা অব্যাহত। বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। স্বাগত ওয়ান বুলেটিনে, আপনাদের সাথে আছি আতিফান জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। কেবল গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, এর পরিচর্যা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে খাল নদী দখল ও দূষণমুক্ত রেখে পরিচ্ছন্ন দেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে বরিশালে গৌর নদীতে সরকারের ঘোষিত 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় গাছ লাগাতে হবে। তাই পরিবেশ রক্ষায় সবার প্রতি গাছ লাগানোর আহ্বান জানান তিনি। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ এগিয়ে এলেই সংকট মোকাবেলা করা সম্ভব। এদিকে দুপুর 1টায় তিনি বরিশাল শহরে সাগরদী খালপাড়ের অপর একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়া বিকেল 3টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত একটি সাংগঠনিক সভায় যোগদানের মধ্য দিয়ে তার সফর শেষ হবে। আগামী 5 বছরে আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা 25 কোটি গাছ আমরা আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি গাছের চারা আমরা রোপণ করব। আমরা যদি আমাদের এলাকাটাকে সুন্দর করতে চাই, আমরা যদি আমাদের দেশটাকে সুন্দর করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই গাছের যত্ন নিতে হবে, বৃক্ষ রোপণ করতে হবে। এই বৃক্ষটি বড় হলে যাতে এই বৃক্ষের সুবিধা সকলে পায়, প্রত্যেকটি মানুষ পায়। ওই বৃক্ষের আশেপাশে যারা বসবাস করেন প্রত্যেকটি মানুষ যাতে সেই বৃক্ষের সুবিধাটা পায়, আমাদেরকে সেটাই চেষ্টা করতে হবে। বরিশাল থেকে প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন আরিফুল ইসলাম। আরিফ, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? আজকে প্রধানমন্ত্রীর আর কি কি কর্মসূচি রয়েছে, আর তার সফর সঙ্গী হয়েছেন স্থানীয় কোন কোন নেতারা? আতিফা, আসলে গোটা বরিশাল জুড়ে কিন্তু একটি আনন্দর জোয়ার ভাসছে নেতাকর্মীরা। তার কারণ প্রধানমন্ত্রী হবার পরে তারেক রহমান এই প্রথম বিভাগীয় শহর বরিশালে এসেছেন এবং তিনি কিন্তু এর আগের বুলেটিনে জানিয়েছিলাম যে সকালে তার বরিশালে প্রবেশদ্বার অর্থাৎ গৌরনদী উপজেলায় কিন্তু তিনি বৃক্ষরোপণ কর্মসূচি ফ্যামিলি কার্ড বিতরণের মধ্য থেকে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় শেষে তিনি বরিশালের পথে। এখন আমি যেখানটিতে দাঁড়িয়ে আছি আমার থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে মাত্র তিনি রয়েছেন এবং বরিশালের রহমতপুর এলাকায়, এবং সেখান থেকেও তিনি আসছেন। তবে একটি বিষয়, তার আসতে সাধারণ সময়ের চেয়ে একটু বেশি সময় লাগছে এই কারণে যে তিনি মানব চেইন করা হয়েছে গোটা বরিশালের প্রায় 40 কিলোমিটার জুড়ে। সেই মানব চেইন অর্থাৎ নেতাকর্মীদের সাথে তিনি দেখা করতে করতেই কিন্তু বরিশালের প্রবেশদ্বারে প্রবেশ করছেন। আমি এখন রয়েছি এই আমার এখান থেকে মাত্র 200 মিটার দূরেই কিন্তু তার কর্মসূচি রয়েছে, অর্থাৎ বরিশালের যে 30 গুণান বদ্ধভূমি সংলগ্ন গাছ বৃক্ষরোপণ, সেই বৃক্ষরোপণ তিনি করবেন এবং সেখানে বৃক্ষরোপণ শেষে তিনি কিন্তু দুপুরের খাওয়া দাওয়া বরিশাল সার্কিট হাউস এবং সেখান থেকে 3টায় দলীয় নেতাকর্মীদের সাথে একটি মত বিনিময় করবেন বরিশাল শিল্পকলা একাডেমিতে। সকল ধরনের প্রস্তুতি সেখানে সম্পন্ন হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তবে একটি বিষয় আপনাকে বলে রাখি যে এর আগেই প্রস্তাবনা ছিল দলীয় নেতাকর্মীদের যে বরিশাল জেলার 6টি সংসদীয় আসনে যারা রয়েছেন সংসদ সদস্য এবং এখানে যারা নেতাকর্মী রয়েছেন তারা এখানে উপস্থিত থাকবেন এবং প্রতিটি দলে থেকে 5 জন করে প্রধানমন্ত্রীর সাথে মত বিনিময় সভায় অর্থাৎ শিল্পকলা একাডেমিতে উপস্থিত থাকতে পারবেন। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, মানুষ কিন্তু অতি উৎসাহ এবং আগ্রহ নিয়ে সেই বৃষ্টির মধ্যে সকাল থেকে আমরা দেখেছি যে বরিশাল বিভাগের ভোলা যে জেলা একদম নদী বেষ্টিত, সেখান থেকে লঞ্চ নৌকা কেউ স্পিডবোট যোগে বরিশালে ঢুকছে। বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি
পটুয়াখালী এইসব অঞ্চল থেকে মানুষগুলো আসতে শুরু করছে বরিশালে। এবং এই যে 40 কিলোমিটার সড়ক জুড়ে, অর্থাৎ সেই গৌর নদী থেকে একদম বরিশালের যে 30 গোডাউন বধ্যভূমি এলাকা পর্যন্ত কিন্তু এইভাবেই মানুষ অঙ্গ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীরা এখানে উপস্থিত আছে। এবং একটি বিষয় বলে রাখি, বরিশালের যে অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারাও কিন্তু বিভিন্ন দাবি দেওয়া নিয়ে প্লাকার্ড নিয়ে সড়কে অবস্থান নিয়েছে। এবং একই সাথে শুধু নেতাকর্মীরা নয়, সাধারণ অনেক মানুষগুলো এক নজর বাংলাদেশের যে স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখার জন্য সড়কে অবস্থান নিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান আছে, হয়তো আমরা পরবর্তী দেখাতে পারবো তিনি এই পথ থেকে কিন্তু যাবেন তার সেই লাল সবুজের গাড়িতে। সেটি দেখানোর অপেক্ষায় হয়তো বা দর্শকরা থাকতে পারে ওয়ানের পর্দায়। এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। আরিফুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনি আরো তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। বরিশাল থেকে প্রধানমন্ত্রীর সফরের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আরিফুল ইসলাম। রাজধানীতে 27 ঘন্টায় 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এবছরে ঢাকায় একদিনের সর্বোচ্চ বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সারা দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রামে 165 মিলিমিটার। আগামী 2 দিন বৃষ্টির তীব্রতা কম থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে 16 জুলাই থেকে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় ঢাকা, সিলেট, রংপুর, চট্টগ্রামের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টিপাতের তীব্রতা আজকে থেকে 15 জুলাই পর্যন্ত তীব্রতা কম থাকবে। 16 তারিখ থেকে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে পুনরায় বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। গত 27 ঘন্টায় অর্থাৎ গতকাল সকাল 6টা থেকে আজকের সকাল 9টা পর্যন্ত এই 27 ঘন্টায় 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আমরা আগামী 24 ঘন্টার জন্য বিশেষ করে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন রাজধানীর শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। টানা বৃষ্টিতে আজও পানি জমেছে অনেক সড়কে। বৃষ্টিতে বেশি বিপাকে পড়েন এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকরা। ভিজে ভিজেই কেন্দ্রে পৌঁছান অনেকে, আবার যানজটে কেউ কেউ দেরিতেও পৌঁছান। অভিভাবক ও পথচারীদের অভিযোগ, সড়কে যানবাহন কম, পাওয়া গেলেও গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। এছাড়া বৃষ্টিতে ভিজে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন তারা। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে আজ সারাদিনই থেমে থেমে চলবে বৃষ্টি। ঢাকার আশপাশে মাঝারি থেকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত 24 ঘন্টায় ঢাকা ও এর আশপাশে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। মিরপুর 6 নাম্বার থেকে এখানে আসছি 2 ঘন্টা, আমি গাড়িতে আসছি 2 ঘন্টা। কাজীপাড়া, শেওড়াপাড়া ওদিকে বৃষ্টির পানিতে একেবারেই গাড়ির চলাচল খুবই কষ্ট। আর খুবই আজকে পরীক্ষাটা বন্ধ হলেই মনে হয় ভালো হতো। বৃষ্টি, বাচ্চার জ্বর আসে, ঠান্ডা আসে, এটা নিয়েও তারপরেও পরীক্ষা নিয়ে আসতে হয়, এই আর কি। বিড়ম্বনা তো অনেক আছে। ঢাকার আবহাওয়ার খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইশতিয়াক ইমন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমন, আপনি তো কালকে থেকে আবহাওয়ার খবর রাখছিলেন, জানাচ্ছিলেন আমাদের আপডেটগুলো। আজকের বৃষ্টির পূর্বাভাস নিয়ে আবহাওয়াবিদরা কি বলছেন? ধন্যবাদ আতিফা। যেমনটি শিরোনামে বলছিলেন যে এই মৌসুমের রেকর্ড বৃষ্টিপাত ঢাকায় যেটি আবহাওয়া অফিস রেকর্ড করেছে সেটি 110 মিলিমিটার। অর্থাৎ আবহাওয়া অফিস সকাল 6টা থেকে পরের দিন সকাল 6টা 24 ঘন্টার যে বৃষ্টিপাত রেকর্ড করেছে সেখানে তারা সকাল 9টা পর্যন্ত, অর্থাৎ আজ সকাল 9টা পর্যন্ত 110 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে ঢাকায়, যেটি ঢাকায় আসলে এই মৌসুমের জন্য রেকর্ড বৃষ্টিপাত। এর বাইরেও দেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হচ্ছে। এটি মৌসুমি বায়ুর প্রভাব রয়েছে, একই সাথে সাগরে নিম্নচাপ রয়েছে, যে কারণে বৃষ্টির সম্ভাবনা তারা এখনই বলছেন যে কমে যাচ্ছে না, বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী 2 দিন বৃষ্টি এরকম চলবে। তবে 15 জুলাইয়ের পর অর্থাৎ 16 জুলাই থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমি যদি একটু ঢাকার আকাশের চিত্রটি এখন দেখাই, আবহাওয়া অফিসে আমরা রয়েছি। আবহাওয়া অফিস কিছুক্ষণ আগেই আমাদের যে তথ্য আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তাতে এরকম পরিস্থিতি থাকবে, অর্থাৎ থেমে থেমে বৃষ্টি হবে ঢাকা সহ ঢাকার আশেপাশের এলাকাতে এবং 16 তারিখ থেকে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই ভারী বৃষ্টি শুরু হলে সেটির স্থায়িত্ব 1 থেকে 3 দিন হতে পারে, এমনটি আবহাওয়া অফিস বলছে। এবং
চট্টগ্রামের বন্যা পরিস্থিতি, চট্টগ্রাম কক্সবাজার সহ 7 জেলা যে বন্যা পরিস্থিতি রয়েছে সেই সম্পর্কে আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম। আবহাওয়া অফিস বলছে যে চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টি কিছুটা কম হবে, সেটি সরে গিয়ে নরসিংদী, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া এই জায়গাটা অর্থাৎ দেশের মধ্যবর্তী যে অঞ্চল রয়েছে সেখানে বৃষ্টিপাত বাড়তে পারে আগামী 2 দিনে এবং এরপরে 16 তারিখ থেকে আবারও বৃষ্টিপাত পুরো দেশ জুড়েই বাড়তে পারে এবং এই জোয়ারের প্রভাব থাকার কারণে কিছু কিছু জায়গায় নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেগুলো প্লাবিত হতে পারে। এর বাইরে রাজধানীর চিত্র আমরা আসলে গতকাল যেরকম দেখেছি, একেবারেই ভয়াবহ পরিস্থিতি, পুরো রাজধানী জুড়ে নাজেহাল একটি অবস্থা ছিল নগরবাসীর। আজ সেরকম জলাবদ্ধতা নেই, বড় ভোগান্তি নেই, কিন্তু যানজট রয়েছে। যেহেতু আজ এইচএসসি পরীক্ষা রয়েছে এবং অফিসগামী মানুষের বের হতেই হয় এরকম দিনগুলোতে, সে কারণে আমরা যানবাহন অনেকটা কম দেখেছি এবং ভোগান্তিতে পড়তে দেখেছি যারা অফিসগামী, স্কুলগামী শিক্ষার্থী রয়েছে, বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থী রয়েছে, তারা ভোগান্তিতে পড়েছেন। যানবাহন কম এবং একই সাথে ভাড়া অনেকটা বেশি নেওয়া হচ্ছে এরকম অভিযোগ করা হচ্ছে এবং এই পরিস্থিতি আসলে আজকেও থেমে থেমে যে বৃষ্টি হবে সেই ধারণা আবহাওয়া অফিস এরই মধ্যে দিয়ে রেখেছে এবং আগামী 2 দিনও এরকম চলবে। এখন পর্যন্ত জলাবদ্ধতার বড় রকম কোনো খবর আমরা পাইনি। নিশ্চয়ই আমরা পরবর্তী বুলেটিনে সেই সংবাদ যদি থাকে, রাজধানীর যদি কোনো ভোগান্তির চিত্র থাকে, সেই সংবাদ নিয়ে আবারও যুক্ত হব। ইশতিয়াক ইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রাজধানীর আবহাওয়া পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন ইশতিয়াক ইমন। যাচ্ছি পরের খবরে। এদিকে রাজধানী বিমানবন্দর সড়ক অতি ভারী বৃষ্টিতে বনানী অংশে জলাবদ্ধতা হলে এবার হার মানল অতীতের যে কোনো পরিস্থিতি। কারণ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের সময় সড়কের পাশে থাকা জলাধারটি ভরাট করা হয়েছে। পানি নিষ্কাশনের বিকল্প কোনো ব্যবস্থাও রাখা হয়নি। মনে হতে পারে চট্টগ্রাম অথবা কক্সবাজারের বন্যায় ডুবে যাওয়া কোনো সড়ক এটি, কিন্তু অর্ধডুবন্ত গাড়ি চলাচলের এই চিত্র রাজধানীর বিমানবন্দর সড়কের। সকাল গড়িয়ে দুপুর, বিকেল গড়িয়ে রাত, সড়কের পানি নামার কোনো লক্ষণ নেই। শনিবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টি সপ্তাহের প্রথম কর্মদিবসে চরম ভোগান্তি ডেকে আনে নগরবাসীর। সবথেকে বেশি বিপাকে পড়েন অফিস ও স্কুলগামী যাত্রীরা। সিটি কর্পোরেশনের কর্মীদের লাগাতার চেষ্টায়ও পরিস্থিতির উন্নতি হয়নি। তাদের বক্তব্য, ম্যানহোলের ঢাকনা খুলে দিলে পানি নিষ্কাশনের বদলে উল্টো পানি চলে আসে সড়কে। পানি উঠতেছে কোথাও, আর কিছু মিনিট থেকে পানি নামতেছে। বৃষ্টি হলে যদি লেগের পানি না কমে তাহলে আপনার আবার রাস্তাঘাট তুলে যাওয়ার সম্ভাবনা আছে। এখন লেক ভরপুর, তো এই জন্য পানির আস্তে 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 নামতেছে। বনানীর এই পয়েন্টে জলজটের মূল কারণ উন্নয়নযোগ্য। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের আগে সড়কের পাশে একটি জলধারা ছিল, যা পরবর্তীতে ভরাট করে ফেলা হয়। ফলে বৃষ্টির পানি এখন আর আগের মতো স্বাভাবিক গতিতে নামতে পারে না। এটা হওয়ার পর থেকে বেশি দেখা যাচ্ছে, কিন্তু তার সাথে সাথে এখানে ড্রেনগুলো ঠিকঠাক মতো পরিষ্কার না করার কারণে বেসিক্যালি এই ঘটনাগুলো ঘটতেছে আর কি। গাড়ি বাইর করতে দেরি, গাড়ি নষ্ট হতে দেরি না, গাড়ি আবার ধাক্কায় হাউসে ঢুকাইতে হয়েছে। এই এলাকায় সকাল থেকে এরকম, এই এলাকায় সকালে এই পর্যন্ত হাঁটু পর্যন্ত পানি ছিল। এ পথে দিনভর ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা, তখনও সড়কে থমকে থাকতে দেখা যায় যানবাহন। ডুবে থাকা সড়কে বিকল গাড়ি নিয়েও বিপাকে পড়তে হয়েছে অনেককে, বাদ যায়নি প্রাণীরাও। পানি ঢুকছে, পানি ঢুকার কারণে গাড়িটা একদম নষ্ট হয়ে গেছে। আপনার মোবাইলের ভিতরে, সাইলেন্সারের ভিতরে পানি ঢুকছে, ঢুকে গাড়ি নষ্ট হয়ে গেছে। ঢাকা শহর বলে, চিটাগাং বলে, সব জায়গায় একই অবস্থা। একটু বৃষ্টি হলেই পানি যাওয়ার কোনো জায়গা নেই। পানির মধ্যে পড়ে যেতে ধরছিলাম মোটরসাইকেল নিয়ে, সেম অবস্থা, কোনো পরিবর্তন নেই আর কি। এদিকে পানির চাপে ভেঙে গেছে গুলশান শাহজাদপুর লিংক রোড। সড়কটি ঝুঁকিপূর্ণ হওয়ায় বন্ধ করে দেয়া হয় যান চলাচল। যেটা মেইন সমস্যা আমার মনে হয় ড্রেনেজ ব্যবস্থাটা বাংলাদেশের, ওইটা খুবই বাজে অবস্থা। ওইটার জন্য আসলে জলাবদ্ধতা আরো বেড়ে যায়, আর এরকম সিচুয়েশন আসলে কন্ট্রোল করার মতোও না। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা। অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে দেশের 7 জেলার 58টি উপজেলা বন্যা কবলিত। টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার সহ বিভিন্ন অঞ্চলে দুর্ভোগ চরমে পৌঁছেছে। প্রাণহানি ছাড়াও ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে মানবেতর জীবন কাটাচ্ছেন দুর্গত এলাকার বাসিন্দারা। অন্যদিকে বান্দরবান ও মৌলভীবাজারের অনেক এলাকা তলিয়ে আছে। বিচ্ছিন্ন রয়েছে সড়ক যোগাযোগ, বন্ধ রয়েছে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা। গাইবান্ধা ও তিস্তাপাড়ে তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন। নতুন করে বন্যার আতঙ্কে দিন কাটাচ্ছে উত্তরাঞ্চলের মানুষ।
বান্দরবানে বৃষ্টি না থাকায় কমতে শুরু করেছে সাঙ্গু নদীর পানি, তবে কাটেনি মানুষের দুর্ভোগ। এখনো শহরের নিম্নাঞ্চল সহ বিভিন্ন এলাকা তলিয়ে রয়েছে। বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন জেলার বাসিন্দারা। নষ্ট হয়ে গেছে আসবাবপত্র, খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র। আমার বাচ্চা অনেকদিন ধরে অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে গেছি, পানির জন্য এতদিন নিতে পারতেছি না। আমার এখানে অনেক জিনিস ক্ষতি হয়েছে। এই পর্যন্ত আমার 23 সাল পর্যন্ত আমি অনেক কষ্ট করেছি, একটি মালপত্র বার করতে পারিনি। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট। পানিবন্দী মানুষ পাচ্ছেন না প্রয়োজনীয় সেবাও। আজকে 5 দিন ধরে খানা খাইতেই না, খিচুড়িতে হয় না, পোলাপন লাগিয়া খাবার আনতে পারি না, পানির লাগিয়া। আমরা এখানে মনে করেন অনেক কষ্টে আছি, মাল সাবানা নিয়ে, পোলাপান নিয়ে, সর্বকিছু নিয়ে। আজকে 5-6 দিন ধরে পানিবন্দী আছি আমরা। আমাদের আশ্রয় কেন্দ্রগুলিতে এখন 4000-এর অধিক আশ্রয় প্রার্থীরা আছেন এবং তাদের ত্রাণ সামগ্রী বা অন্যান্য নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে এখন পর্যন্ত আমরা ওয়াকিবহাল আছি, তাদের কোনো রকম সমস্যা তৈরি হচ্ছে না। কক্সবাজারের উখিয়া, চকরিয়া, পেকুয়া ও টেকনাফ সহ জেলার অধিকাংশ নিম্নাঞ্চল এখন পানির নিচে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। রবিবার সকাল পর্যন্ত জেলায় 8 দিনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 28 জনে। পানি বেশি আমাদের রাজাখালী, পুরা রাজাখালী পানির তলে ডুবে গেছে। পুরো এলাকায় পানি নিমজ্জিত আছে, যেহেতু এখানে পানির এখন সুপেয় পানির তীব্র সংকট। গাইবান্ধায় তিস্তা ও যমুনা ব্রহ্মপুত্র নদের পানি কমতে শুরু করলেও কমেনি ভাঙনের তীব্রতা। উজানের ঢল আর প্রবল স্রোতের কারণে জেলার প্রায় অর্ধশত পয়েন্টে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করায় জেলা জুড়ে দীর্ঘস্থায়ী বন্যার সংখ্যা কিছুটা কেটেছে। মনু, কুশিয়ারা, ধলাই ও জুড়ি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, নতুন করে অতি ভারী বৃষ্টিপাত না হলে নদীর পানি বৃদ্ধির সম্ভাবনা নেই, তবে দুর্ভোগ এখনো কাটেনি। ব্যাংকে এখনো আমার লাশ মুড়তে সরকার কিনা লইছে, আর কিচ্ছু করার নাই। এখন আমি আসি আপনারা দেখে যাই। টানা ভারী বর্ষণ আর উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে আবারও ফুঁসে উঠছে তিস্তা নদী। ভারী বৃষ্টিপাতে নদীর পানি বেড়ে যাওয়ায় তিস্তা পাড়ের মানুষের মাঝে নতুন করে বন্যার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পানি বৃদ্ধির পাশাপাশি সমানতালে বাড়ছে নদী ভাঙনের আশঙ্কাও। আব্দুল আল মামুন, ওয়ান, ন্যাশনাল ডেস্ক। বৈরী আবহাওয়ার বিস্তারিত খবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন শাহনওয়াজ রিটন এবং কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন FM সুমন। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন শাহনওয়াজ রিটন। আমরা প্রতিবেদনে যেমনটি দেখেছি যে লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে এবং এই বৈরী পরিস্থিতিতে তীব্র খাবার সংকট এবং বিশুদ্ধ পানির একটা সংকট দেখা দিয়েছে। তো প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের সাহায্য সহযোগিতা করা হচ্ছে সেটা কি পর্যাপ্ত কিনা? আসলে যে প্রশাসনের যে কর্মযোগ্যম সেগুলো যে যথেষ্ট, সেটা যদিও কর্তৃপক্ষ অথবা সরকারি যে দপ্তরগুলো সেখান থেকে জানানো হয়, কিন্তু আমরা দেখেছি যে এখানে আসলে মাঠ পর্যায়ে এসে অনেক মানুষ অভিযোগ করছেন যে তারা পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে না। আমরা যদি একটু করে দেখাই যে মন্ত্রী এখানে যে দুর্যোগ বিদ্যুৎ প্রতিমন্ত্রী যিনি এখানকার যে স্থানীয় যে ব্যবস্থাপনার দায়িত্বে আছেন, তারা বলছেন যে একটু আগে বলছেন যে তারা প্রত্যেকটি ঘরে ত্রাণ সহায়তা পৌঁছাতে চান এবং প্রধানমন্ত্রীর নির্দেশের কথা তিনি বলেছেন যে প্রত্যেকটি ঘরে তারা ত্রাণ পৌঁছাতে চান। তবে যেটা অনেক ক্ষেত্রে হয়তো দুর্গম জায়গা, যদি কারো অভিযোগ থাকে তারা এটা হয়তো 7 দিনে অনেকের পক্ষে এখানে পৌঁছানো সম্ভব নয়। আমরা যে জায়গাতে আছি সেটি সেনাবাহিনী, নৌবাহিনী অথবা যারা সরকারের বিভিন্ন দপ্তর আছে তাদেরকে এখানে তারা যে কাজে যোগ দিয়েছেন এবং কাজে যোগ দেওয়ার
আমরা যে জায়গাটা আছে এখানে একটা মূলত একটা ঘাট থেকে আমরা আরেকটা ঘাটে যাচ্ছিলাম এবং এই কারণে এই জায়গাতে একটু কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আমরা দেখছি যে জেলা প্রশাসক আছেন, মন্ত্রী যে জেলা প্রশাসক এবং যে মন্ত্রী এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসপিরা এই বোটে করে দুর্গম এলাকায় যাচ্ছেন এবং সেখানের মাধ্যমে তারা চেষ্টা করছেন যে দুর্গম যে মানুষ আছে তাদের কাছে থাকার জন্য। হ্যাঁ, আমরা দেখছি যে এখানে যে এই দুর্যোগ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী তিনি তার এবং টিম দিয়ে সেনাবাহিনীর টিম দিয়ে নদীর ওপারে যারা আটকা আছেন তাদেরকে উদ্ধার তৎপরতায় যুক্ত হওয়ার জন্য যাচ্ছেন এবং সেই তৎপরতার সঙ্গে অনেক গণমাধ্যম কর্মী যুক্ত হয়েছেন। তারা চেষ্টা করছেন যে যেন সাধারণ মানুষের কথাগুলো পৌঁছে দিতে পারে। আমরা যেমন এখানে অনেক দেখছি অনেকেই যে সেই দূরের দুর্গম জায়গায় যাওয়ার জন্য সেনাবাহিনীর বিশেষ টিম, উদ্ধারকারী টিম, একই সঙ্গে যে ত্রাণ সমন্বয়কারী টিম তারা সেই জায়গাটিতে যাচ্ছেন। একই সঙ্গে এই টিমের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে দায়িত্ব পাওয়া এই অঞ্চলের যে তদারকির দায়িত্ব পাওয়া, দুর্যোগ ব্যবস্থাপনা অন্যান্য যে তদারকির দায়িত্ব পাওয়া প্রতিমন্ত্রী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, তিনি একটু আগে ব্রিফ করেছেন আমাদেরকে। তিনি যেটি বলেছেন যে অনেক জায়গায় তারা শুনেছেন যে অনেক জায়গায় ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি, তবে প্রধানমন্ত্রীর নির্দেশ অথবা তারা চান যে প্রত্যেকটি ঘরে যেন তাদের যে ত্রাণ সহায়তা পৌঁছে, পর্যাপ্ত ত্রাণ তাদের কাছে আছে, তারা সেটির জন্য প্রস্তুত আছে। একই সঙ্গে দুর্যোগ পরবর্তীতে যে অবস্থাগুলো আছে সেগুলো মোকাবেলার জন্য তাদের প্রস্তুতি আছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে, শুকনো খাবার একটু আগে প্রতিমন্ত্রী এখানে বিতরণ করেছেন। একই সঙ্গে চট্টগ্রামের যে বিভিন্ন দুর্গত এলাকা আছে সেখানে শুকনো খাবারের পাশাপাশি রান্না খাবার পৌঁছানো হচ্ছে। এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন ব্যক্তি উদ্যোগও নানা ধরনের সহযোগিতা নিয়ে সাধারণ দুর্ভোগত মানুষের কাছে আছেন এবং সরকারিভাবে যে উদ্যোগগুলো আছে সেগুলো আমরা যদি বলি 670টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং এখন পর্যন্ত সেখানে প্রায় 24,000-এর উপর মানুষ শুধুমাত্র চট্টগ্রাম জেলাতেই আশ্রয় নিয়েছেন এবং তারা সেখানে খাদ্য সামগ্রী, শুকনো খাবার যেগুলো বিতরণ করছে সেগুলো পাশাপাশি রান্না করা খিচুড়ি বিতরণ করার কথা জেলা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসন, সিভিল সার্জন অথবা অন্য যারা যে সরকারি দপ্তরের কাজগুলো তদারকি করছেন তারা জানাচ্ছেন। আমরা যদি একটু দেখাতে চাই, ডান পাশে সেনাবাহিনীর টিম এখানে দুর্গত এলাকায় তাদের উদ্ধার অভিযানের জন্য যাচ্ছেন। কিছু কিছু জায়গায় এখনও মানুষ, কিছু অসুস্থ মানুষ, কিছু শিশু আছেন যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন, তারা অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন বলে তাদের কাছে তথ্য আছে এবং তাদেরকে কিছু কিছু ক্ষেত্রে উদ্ধার করে পুনর্বাসন করা এবং যারা আছে তাদের কাছে খাদ্য পৌঁছে দেওয়া। এই বিশাল একটা টিম নিয়ে এই মুহূর্তে যে চট্টগ্রাম অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনার সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, তিনি তার টিম নিয়ে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং আরও যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, আমরা এসপিকে দেখতে পাচ্ছি, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেখতে পাচ্ছি, তাদের নিয়ে সেই উদ্ধার অভিযান এবং যে ত্রাণ তৎপরতা কার্যক্রম পরিদর্শনের জন্য যাচ্ছেন। সেনাবাহিনীর টিমের পাশাপাশি এখানে যারা সিভিল প্রশাসন আছেন, অন্যান্য যারা প্রশাসন কর্মকর্তারা আছেন, তারাও এই অভিযানে যুক্ত হয়েছেন। সে মিলে একটা বড় ধরনের একটি আয়োজন আসলে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। তারা বলছিলেন যে শারীরিকভাবে তাদের স্পষ্ট যে দুর্গত মানুষের পাশে থাকা, এরপরও যদি কোনো ব্যত্যয় ঘটে তারা সেটি মিনিমাইজ করার জন্য চেষ্টা করছেন। সরকারের পক্ষ থেকে অনিন্দ ইসলাম তিনি বলেছেন এটি আসলে একার কাজও নয়, শুধুমাত্র সরকারের কাজও নয় এবং সেক্ষেত্রে সাধারণ মানুষ বিভিন্ন দল মত নির্বিশেষে ইতিমধ্যেই এই ত্রাণ তৎপরতা অথবা তৎপরতা, সাধারণ মানুষের পাশে থাকার যে চেষ্টা সেখানে কিন্তু তারা যোগ দিয়েছেন এবং এটি নিঃসন্দেহে বাংলাদেশের একটি ঐতিহ্যগত যে সৌন্দর্য সেটির একটি অংশ। বাংলাদেশের মানুষ যে দুর্যোগ প্রবণ এলাকায় দুর্যোগের সময় যে পাশে থাকে, দুর্যোগের সময় যে তারা পাশে থাকে, দুর্যোগের সময় তারা যে কাছে থাকেন। আমরা যদি সর্বশেষ একটু দেখাতে যাই যে এখানে অসংখ্য বোট আমরা দেখতে পাচ্ছি, ডান পাশে সেনাবাহিনী, বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন সবাই মিলে এই যে দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকার জন্য, বিশেষ করে ওই পারে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, বিশেষ করে শিশু এবং নারী, তাদের উদ্ধার করা, তাদেরকে পুনর্বাসন করা এবং একই সঙ্গে তাদের কাছে খাবার পৌঁছে দেওয়া, এ ধরনের অনেকগুলো দায়িত্ব একসঙ্গে সমন্বয় করে সরকারের উচ্চ পর্যায়ের টিম এই মুহূর্তে যে এই নদীর উপর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকটা হাওরের মতো অবস্থা। এখানে একসময় ধানি চাষ হতো অথবা কিছু কিছু জায়গায় মাছের ঘের ছিল, কিন্তু সবগুলো একাকার হয়ে অনেকটা হাওরের মতো অবস্থা হয়ে গেছে। মোটামুটি আমার কাছে চট্টগ্রামের প্রস্তুতি চলে এসেছে। নিশ্চয় আমরা ও পারে গেলে এখনকার দুর্গত মানুষের কথা শুনতে পারবো এবং বলতে পারবো যে আসলে তারা কেমন আছেন এবং তাদের অবস্থা, সর্বশেষ অবস্থা কি। আমি এই অবস্থায় ফিরে যাচ্ছি স্টুডিওতে।
শাহনওয়াজ রিটন, আপনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছিলাম যে সিভিল বিভিন্ন সহযোগী সংগঠনের পাশাপাশি সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করছে এবং দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। আপনি সাথেই থাকুন। আমরা এবার যেতে চাই বান্দরবানে। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী সোহেল কান্তিনাথ। সোহেল, আজকের বান্দরবানের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে দুর্গত এলাকায় যে ত্রাণ সামগ্রী যাচ্ছে সেটি পর্যাপ্ত কিনা, কি বলছেন তারা? ধন্যবাদ আপনাকে। বান্দরবনে আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে, বন্যা পরিস্থিতি কমতে শুরু করেছে। বান্দরবনের সাঙ্গু, মাতামহুরি পানি ইতিমধ্যে বান্দরবন জেলার সাথে সারা দেশের স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয়েছে। তবে এখনো বন্ধ রয়েছে বান্দরবনের সাথে রাঙ্গামাটির সড়ক যোগাযোগ ব্যবস্থা। আমি একটু যদি দেখাতে চাই, আমি এই মুহূর্তে আছি বান্দরবন জেলার জেলা শহরে আর্মিপাড়া এলাকায়। এখানে বন্যা পরবর্তীতে সকাল থেকে পানি নামা শুরু করেছে। এখানকার এই অঞ্চলটা আসলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বন্যা বা পানি কমে গেলেও এখানকার বাসিন্দাদের আসলে দুর্ভোগ আরো কয়েক গুণ বেড়েছে। আমরা দেখেছি সকাল থেকে তারা তাদের দোকানপাট, বাড়িঘর দোয়া মোছায় ব্যস্ত সময় পার করছে। তাদের সাথে কথা বলে আমরা যেটা জেনেছি, তারা আমাদেরকে যেটা বলেছে, তাদের ব্যবহার্য যে পানি রয়েছে এবং বিশুদ্ধ পানি রয়েছে, এগুলো তীব্র সংকট দেখা দিয়েছে। তারা দাবি জানিয়েছে পৌরসভার পক্ষ থেকে যদি দ্রুত সময়ে তাদের এলাকার যে ময়লা আবর্জনা গুলো রয়েছে সেগুলো যদি যাতে করে দ্রুত পরিষ্কার করে নেয়, তাহলে তারা তাদের দুর্ভোগ কিছুটা হলো রক্ষা পাবে। আমরা দেখেছি সকাল থেকে বিজিবির পক্ষ থেকে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে দুর্গত মানুষদেরকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং বিভিন্ন এলাকায় তারা তাদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করতেছে। এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, যারা বন্যা কবলিত মানুষ রয়েছে তাদেরকে ত্রাণ সামগ্রী প্রদান করার জন্য সর্বোচ্চ সহায়তা প্রদান করে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সবশেষ তথ্য। সোহেল কান্তিনাথ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বৈরী আবহাওয়া পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন কক্সবাজার থেকে শাহনওয়াজ রিটন এবং বান্দরবান থেকে সোহেল কান্তিনাথ। যাচ্ছি পরের খবরে। ইরানে আবারও হামলা চালিয়েছে আমেরিকা। বেসামরিক স্থাপনা সহ বিস্ফোরণ হয়েছে বন্দর আব্বাস, সিরিক ও জাস্ক বন্দর নগরী এবং কেশম দ্বীপে। আমেরিকা জানিয়েছে হরমুজে তেহরানের হামলার জবাব দিচ্ছে তারা। ন্যাটোতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ম্যাথিউ হুইটেকার হুঁশিয়ার করেছেন, ইরান আগ্রাসী হলে তার কঠোর জবাব দেওয়া হবে। এদিকে আমেরিকার হামলার জবাবে পারস্য উপসাগরীয় অঞ্চলে আমেরিকার সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে তেহরান। হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে বিবাদের জেরে আবারও আমেরিকার নিশানায় ইরানের বেসামরিক স্থাপনা। মাসাহারে একটি পানির পাম্পে ওয়াশিংটনের বোমা হামলায় নিহত হয়েছেন একজন, আহত হয়েছেন বেশ কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে খুজিস্তান প্রদেশের 8টি শহর। ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে বন্দর আব্বাস এবং কাছের কেশম দ্বীপের আশেপাশে ক্ষেপণাস্ত্র হামলা এবং বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তেহরানের মিসাইল এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করতেও হামলা করা হয়। সেই সাথে আইআরজিসির নৌযান লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে নতুন করে অভিযান পরিচালনা করা হচ্ছে। এর লক্ষ্য হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের বাধা দেওয়ার সক্ষমতাকে দুর্বল করা। ওয়াশিংটনের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের আমেরিকার সামরিক ঘাঁটি এবং স্থাপনাগুলোতে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। ইরানের হামলার পর আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান এবং বাহরাইন জানিয়েছে তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করেছে। আরও হামলার শঙ্কায় সতর্কতা জারি করেছে বাহরাইন। নেটোতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ম্যাথিউ হুইটেকার হুঁশিয়ার করেছেন, ইরান আগ্রাসী হলে তার জবাব দেওয়া হবে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলকে আতঙ্কিত করা যাবে না। পক্ষগুলোর মধ্যেকার সমঝোতা স্মারকটি দেখুন। যদি জাহাজ চলাচলে হামলা হয় অথবা ইরানিরা আগ্রাসী আচরণ করতে চায়, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প বিপুল শক্তি দিয়ে তার জবাব দেবেন। ট্রাম্প দাবি করেছেন হরমুজ প্রণালী উন্মুক্ত। তবে এই দাবি নাকচ করে তেহরান বলছে, স্থিতিশীলতা এবং শান্তি ফিরিয়ে না আসা পর্যন্ত হরমুজ প্রণালীতে কোনো ধরনের যাতায়াতের অনুমতি দেবে না তারা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এদিকে আমেরিকা ও ইরানের পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে 3% বেশি।
এতে ব্যারেল প্রতি দাম উঠেছে $78। আমেরিকান ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি ছাড়িয়েছে $73। রয়টার্সের প্রতিবেদন বলছে হামলা অব্যাহত থাকলে তেলের দাম ব্যারেল প্রতি $80 উপরে উঠতে পারে। সেই সাথে দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা তৈরি হতে পারে। পারস্য উপসাগর ও ভারত মহাসাগরের মধ্যে সংযোগকারী গুরুত্বপূর্ণ নৌপথে অস্থিরতা সৃষ্টি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বড় ধরনের চাপের মুখে পড়তে পারে। সংঘাত বন্ধে গেল 17 জুন একটি সমঝোতায় পৌঁছায় ইরান ও আমেরিকা। যদিও 1 মাস না যেতেই তা ভেস্তে যেতে বসেছে। এমন অবস্থায় আবারও থমকে গেল হরমুজের পথ। ওয়ান বুলেটিনে সময় হলো একটা বিরতির। আর ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আর যা থাকছে। কুড়িগ্রামে ইউপি মেম্বারের দৌরাত্ম্য, পুলিশের সামনেই 10 বাড়িতে হামলা ও লুটপাট, 6 দিন পরও অধরা আসামিরা। আবার আমন্ত্রণ ওয়ান বুলেটিনে। কুড়িগ্রামের রাজারহাটে ছিনাই ইউনিয়নে 10টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। স্থানীয় ইউপি সদস্য খলিল মেম্বারি এর মূল হোতা। পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগীরা। খলিল মেম্বারের নেতৃত্বে 2 শতাধিক ব্যক্তি সংঘবদ্ধভাবে এই তাণ্ডব চালায় বলে দাবি তাদের। ঘটনার পর 62 জনের নামে মামলা হলেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ফলে চরম নিরাপত্তাহীনতায় বাড়ি ছাড়া ক্ষতিগ্রস্ত 10 পরিবার। গত 5 জুলাই দুপুর কুড়িগ্রামের রাজারহাটে কয়েকটি পরিবারের উপর চড়াও হয় 200-র বেশি মানুষ, চালায় সংঘবদ্ধ হামলা। স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদের সদস্য খলিল মেম্বারের নেতৃত্বে কোরবান আলী ও সেকেন্দার আলী সহ প্রায় 2 শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয়। এমনকি মাইকিং করে স্থানীয়দের ঘটনাস্থলে আসতে নিষেধ করে। এরপর বাহাদুর আলীর বাড়িসহ অন্তত 10টি বসত বাড়িতে চালায় তাণ্ডব। ভুক্তভোগীদের সবচেয়ে বড় অভিযোগ, এ সময় পুলিশ ঘটনাস্থলে থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি। ঘরবাড়ি ভাঙচুর করে নগদ 26 লাখ টাকা, স্বর্ণালংকার, ফ্রিজ, টেলিভিশন ও আসবাবপত্র সহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এই যে চাঁদা বিলিয়েছে 3 লাখ 4 লাখ 5 লাখ চা দেই নাই, পরে 20 লাখ চা দেই নাই, দেবা আমার বাড়ি ভাঙছে বা মোর বেড়া দিন মারবে জানে যে বা 1000 টাইম দিছে আমাকে বসে। এই যে আবার কিস্তি সহ খলিল নিম্বরে শেষ করবে যে বা। আমার বাড়ি হঠাৎ করে আসে, আমার বাড়ির সাথে ওনার কি আক্রমণ আমি কিছু জানি না। এখন আমার এই বাড়িতে যে ভাঙছি আমি চলবো সে কোনো সুযোগ নাই। আমদাই ছিল, দাই ছিল, কুড়েল ছিল হাতে হাতে। আমি আমার ছেলে, আমি বাসায় আসলাম, আমাকে একটা পিঠে নিয়ে যাওয়া থুই আসছে, থুই এসে আমার ছেলে বলে তুলি নিয়ে যায়। ঘটনার 2 দিন পর বাহাদুর আলী বাদী হয়ে রাজারহাট থানায় 62 জনের নামে মামলা করে। আরও 100 জনকে অজ্ঞাত আসামি করা হয়। কিন্তু হামলা 6 দিন পরও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, প্রাণনাশের হুমকিও দিচ্ছে। এতে বাড়ি ফিরতে পারছে না পরিবারগুলো। 26 লাখ টাকা ছিল, স্বর্ণ ছিল, ওরা সব লুটপাট করে নিয়ে গেছে। প্রশাসন এখানে ছিল, প্রশাসন ওনার কিছু করতে পারে নাই। ওরা আসিয়া জোর জুলুম করেই আমাদের এখানে থাকতে দিবে না, খাইতে দিবে না। এলাকাবাসীর প্রশ্ন, পুলিশের উপস্থিতিতে দিনভর এমন তাণ্ডব চললেও কেন কাউকে আটক করা হলো না? তবে থানা পুলিশ জানায় ভিন্ন কথা। বাহাদুর আলী আমাদের থানায় বাদী হয়ে একটা মামলা দায়ের করে। প্রায় 62 জন আসামি এজাহার নামীয় আসামিদের বিরুদ্ধে সহ অজ্ঞাতনামা আসামি কিছু আছে। 58 জন আসামি জামিনে আছে। বর্তমান পরিস্থিতি ভালো, আমাদের তদন্ত কার্যক্রম চলতেছে। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর উপর ক্ষুব্ধ স্থানীয়রা। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে ভুক্তভোগী পরিবারগুলোর পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা রাজারহাটবাসীর। ওয়ান ন্যাশনাল ডেস্ক। কুষ্টিয়ায় গড়াই নদীর বালু ইজারার নামে চলছে ফসলি জমির মাটি লুটপাটের মহোৎসব। এতে হুমকিতে পড়েছে কৃষি জমি ও রাস্তাঘাট। অভিযোগ উঠেছে রাজনৈতিক দল ও প্রশাসনের যোগসাজশে এমন অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। রাজনৈতিক দল ও প্রশাসনের মধ্যে টাকা ভাগবাটোয়ারার একটি তালিকা এসেছে চ্যানেল ওয়ানের হাতে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এই দৃশ্য কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গড়াই নদী থেকে ড্রেজিংকৃত বালি অপসারণের নামে ফসলি জমি থেকে মাটি কাটার, বালি ইজারার নামে দিনরাত চলছে লুটপাটের এই মহা উৎসব। এতে হুমকির মুখে পড়েছে কৃষি জমি ও রাস্তাঘাট।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক দল ও প্রশাসনের যোগসাজশে এমন অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান, যা নিয়ে বাড়ছে উত্তেজনা। আগ্নেয় অস্ত্রের মহড়ার পাশাপাশি ঘটছে গোলাগুলির ঘটনাও। রাত্রে গোলাগুলি হয়, আমি সকালে আইসি শুনছি যে ঘাটে অমুক জায়গায় গোলাগুলি হয়েছে। যে কোনো একটা ভয় দেখায় তাদের কাছ থেকে কিন্তু নিয়ে এই বালিগুলো এইভাবে করে মানে দেখার মতো না। কৃষি জমি যেগুলো আছে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে। ঠিক জোরপূর্বভাবে মনে করে জামান বিএমপি দীর্ঘদিন ধরে এই চর খেয়ে যাচ্ছে অবৈধভাবে। দিন রাত দিয়ে গাড়ি চললে পারে মনে করেন 8-10 লাখ টাকা প্রফিট আসে। রাস্তা শেষ, এই রাস্তায় তো ডিরাম ট্রাকের জন্য না। ডিরাম ট্রাক স্কুলে প্রাইভেট যেতে না, প্রাইভেটে যেতে পারে না, মসজিদেও যেতে পারে না। জামাত, বিএনপি ও প্রশাসনের মধ্যে বালি মহলের টাকা ভাগ বাটোয়ারার একটি তালিকা এসেছে চ্যানেল 1-এর হাতে, যেখানে উল্লেখ রয়েছে কিভাবে কাদের মধ্যে কত পার্সেন্ট করে বন্টন হয় এই টাকা। বিষয়টি জামাতের নেতারা স্বীকার করলেও অস্বীকার করছেন প্রশাসন ও বিএনপির নেতারা। আমার কোনো কিছু নাই, আমার নাম ভাঙা এগুলো বল। আমার কাছে এরকম কোনো ধরনের কোনো টাকা আসে না। ওখানে কে দায়িত্বে আছে এই সম্পর্কে আমার কোনো ধারণা নাই। আনসার চেয়ারম্যানের 40, আমার 40 আর ঘাটের মূল মালিক হচ্ছে এরা 20। এই ছিল ভাগ। শনিবারে আমাদের লোক গিয়েছিল 7-8 জন, ওদের সাথে আনসার চেয়ারম্যান লোকজন নিয়ে ঘাটটা দখল করে। এই ঘাট দখল করে দুয়া পর্যন্ত আমরা শেষ, ওখানে আমরা যাই নাই। পরে কোনো ঘাট কেন্দ্রিক কোনো ব্যক্তি আমার নামে বা টাকা পয়সা এখানে যদি কেউ নিয়ে থাকে সেটা হলো ব্যক্তি বিশেষ নিয়েছে, কিন্তু ওসি কুমারখালী জামাল উদ্দিন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কোনো ঘাট কেন্দ্রিক টাকা পয়সা আমি রিসিভ করি না এবং খাই না। বালি অপসারণ নিয়ে এলাকায় বিশৃঙ্খলা বা অবৈধ কর্মকাণ্ড চললে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা অতি শীঘ্রই এই কাজটার জন্য স্থগিত হয় এবং আমরা অলরেডি তাদেরকে স্থগিত করার বিষয়ে নির্দেশনা প্রদান করছি এবং আমরা এখান থেকে উপজেলা প্রশাসন থেকেও এ বিষয়ে যেহেতু অপ্রীতিকর ঘটনা চলমান আছে এবং এই ঘটনার জন্য না হরে সেই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করার জন্য ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করছি। চলতি বছরের মে মাসে ৭৯,৭৪,০০০ টাকায় গড়াই নদী থেকে ডিজিংকৃত 2,02,500 ঘনমিটার বালি অপসারণের কাজ পায় সৈকত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সনি আজিম, ওয়ান নিউজ, কুষ্টিয়া। দেশের বন্যা পরিস্থিতি নিয়ে রাজধানীর পানি ভবনে ব্রিফ করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরাঞ্চলে তাহলে এখন বৃষ্টির প্রবণতা বাড়বে, দক্ষিণাঞ্চলে কমে কমে আসবে এবং বন্যা পরিস্থিতির উন্নতি হবে। উত্তরাঞ্চলের কোন কোন এলাকাটা আসলে বন্যা প্রভাবিত হওয়ার সংখ্যায় আছে এবং সেটা বন্যা পরিস্থিতি কেমন হতে পারে, দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী, কম বেশি? জি, উত্তরাঞ্চলীয় মূলত তিস্তা এবং দুধকুমার নদী অববাহিকাতে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি মূলত লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর এই জেলাগুলোর নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। একই সাথে ধরলা নদী অববাহিকা কুড়িগ্রামে সতর্ক সীমায় প্রবাহিত হয়ে কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে এবং তিস্তা নদীর একদম ভাটিতে গাইবান্ধা জেলার কিছু নিম্নাঞ্চলও সাময়িকভাবে প্লাবিত হতে পারে। তবে মূলত স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি রয়েছে তিস্তা এবং দুধকুমার নদী অববাহিকাভুক্ত লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম এবং রংপুর জেলার কিছু নিম্নাঞ্চলে। তবে আগামী 24 ঘন্টা থেকে পরবর্তী সময়ে দেশে এবং উজানে ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রবণতা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রেক্ষিতে 48 ঘন্টা পরবর্তী সময়ে এখানে নদ নদীর পানি হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ যদি স্পেসিফাই করি আমরা উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল এলাকাগুলোতে বন্যা পরিস্থিতির ঝুঁকি রয়েছে এবং পানি বিপদ সীমার উপর দিয়ে যাচ্ছে এবং 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত এই পানি এরকম যাবে, তাই তো? জি, জি, পার্বত্য অঞ্চলে ইতিমধ্যেই বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, পানি বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে বর্তমানে এবং এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। 16 থেকে 19 তারিখ পর্যন্ত দেশের বন্যা পরিস্থিতি নিয়ে রাজধানী পানি ভবনে ব্রিফ করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। ওয়ান বুলেটিনের সময় হলো আরেকটা বিরতির, আর ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে।
অবকাঠামো সংকটে ধুঁকছে লক্ষ্মীপুর বিসিক নগরী, আসছে না নতুন বিনিয়োগ। টিকে থাকার লড়াইয়ে অনেক শিল্প প্রতিষ্ঠান। আবার আমন্ত্রণ ওয়ান বুলেটিনে। অবকাঠামোগত সংকট, নিরাপত্তাহীনতা এবং মৌলিক সেবার অভাবে ধুঁকছে লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরী। স্থবির হয়ে পড়েছে সম্ভাবনাময় এই শিল্পাঞ্চলের কার্যক্রম। নতুন বিনিয়োগ তো আসছেই না, বিদ্যমান অনেক শিল্প প্রতিষ্ঠানও টিকে থাকা লড়াই করছে। লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরীতে ঢুকলেই চোখে পড়ে অব্যবস্থাপনার চিত্র। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়ক জুড়ে বড় বড় গর্ত, ভারী যানবাহন চলাচলে প্রতিদিনই ভোগান্তি পোহাতে হয়। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়। বর্জ্য অপসারণ ও পয় নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় পরিবেশ দূষণের পাশাপাশি উৎপাদন কার্যক্রমও ব্যাহত হচ্ছে। ওই যে একটা সোয়া মিল ফ্যাক্টরি আছে, এখানে যদি গাড়ি লোড আনলোড চলে আমাদের গাড়িগুলো যাতায়াতে সমস্যা হয়ে যায়, অনেকক্ষণ এখানে দাঁড়ায় থাকা লাগে। গাড়ি শুরুতেই ঢুকতে আপনার অনেকগুলো খাদা খন্ডক আছে, কিছু অংশ কাজ করছে, তাও আপনার হাইটটা কম, একটু বৃষ্টি হলে মোটামুটি রাস্তায় পানি উঠে যায়। এখানে ড্রেনের ময়লার গন্ধে দাঁড়ানো যায় না, রোডে দিয়ে হাঁটা যায় না, ময়লা আবর্জনা। শিল্পনগরীতে নিরাপত্তা পরিস্থিতিও উদ্বেগজনক। নেই কোনো সীমানা প্রাচীর, নেই স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা। রাতে অন্ধকারে চুরি ডাকাতির আশঙ্কা বাড়ছে। বন্ধ হয়ে যাওয়া কয়েকটি কারখানা এখন প্রায় পরিত্যক্ত। স্থানীয়দের অভিযোগ, এসব ভবনে রাতের বেলায় মাদকসেবীদের আড্ডা বসে। ফলে নিরাপত্তাহীনতার মধ্যেই শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করছেন উদ্যোক্তারা। আমাদের শ্রমিকগুলো আসতেছেন, বিভিন্ন কাদা পানিতে আসতে অনেক সমস্যা হচ্ছে। আমাদের ড্রেনেজ ব্যবস্থা নাই, ড্রেন যেটা আছে সেটারও পানি বের হওয়ার মতো আর রাস্তা নাই। 1997 সালে প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে 16 একর জমির ওপর গড়ে ওঠে লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরী। 2004 সালে শুরু হয় প্লট বরাদ্দ। 3 ক্যাটাগরির 100টি প্লট 54টি শিল্প ইউনিটের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়। কার্যক্রম শুরু করে 45টি প্রতিষ্ঠান। কিন্তু অবকাঠামো সংকট, গ্যাস ও বিদ্যুতের সমস্যা এবং ব্যবসায়িক অনিশ্চয়তায় এরই মধ্যে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বর্তমানে কয়েকটি খাদ্য, রাইস মিল ও লুব্রিকেন্ট রিপ্যাকিং কারখানা চালু থাকলেও সেগুলো নানা সংকটে উৎপাদন কমিয়ে পরিচালিত হচ্ছে। উদ্যোক্তাদের অভিযোগ, সমস্যার সমাধান না হওয়ায় নতুন বিনিয়োগকারীরা আগ্রহ হারাচ্ছেন। অথচ সস্তা শ্রমশক্তি, কৃষিভিত্তিক কাঁচামালের সহজলভ্যতা এবং দেশের 21 জেলার সঙ্গে সহজ যোগাযোগ সব মিলিয়ে শিল্পায়নের জন্য অত্যন্ত সম্ভাবনাময় এই অঞ্চল। রাস্তা, ড্রেন এই এবং গ্যাস এবং বিদ্যুৎ, এই কয়েকটা সমস্যা কারণে এটার আসলে উদ্যোক্তারা এখানে ভালোভাবে বিজনেস করতে পারতেছিলেন। বিসিক কর্তৃপক্ষ বলছে বন্ধ শিল্প ইউনিটগুলোর মালিকদের নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন বরাদ্দ পাওয়া অর্থ দিয়ে অবকাঠামো উন্নয়নের কিছু কাজও শুরু হয়েছে। রুগ্ন বন্ধ শিল্প ইউনিটগুলো চালুর বিষয়ে বর্তমান সরকার ক্ষমতা আসার পরে আমাদেরকে এই নির্দেশ প্রদান করছে যে আমরা যেন এগুলোকে দ্রুততর সময়ে চালুর জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারি। তো সেই বিষয়ে আমরা তাগাদাপত্র প্রেরণ এবং ভবিষ্যতে এদেরকে চালুর বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করতেছি। আশা করি অতি দ্রুততর এই সময় আমরা চালু করতে পারবো। বিশেষজ্ঞদের মতে রাস্তা, ড্রেনেজ, গ্যাস, বিদ্যুৎ ও নিরাপত্তা এই মৌলিক সমস্যাগুলোর দ্রুত সমাধান করা গেলে লক্ষ্মী বিসিক শিল্পনগরী আবারও বিনিয়োগকারীদের আস্থা ফিরে পেতে পারে। এতে নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার পাশাপাশি হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ওয়ান ন্যাশনাল ডেস্ক। ওয়ান নিউজ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরেকবার। খাল, নদী, গাছের যত্ন নিশ্চিত করে পরিচ্ছন্ন দেশ করার আহ্বান প্রধানমন্ত্রীর। 5 বছরে 25 কোটি গাছ লাগানোর প্রতিশ্রুতি। ঢাকায় 27 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। পানি নিষ্কাশনের বিকল্প ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী। বন্যা কবলিত দেশের 7 জেলা, চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারে দুর্ভোগে বানভাসী মানুষ। বিভিন্ন জেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি। এবং হরমুজ নিয়ে ইরান আমেরিকার পাল্টাপাল্টি হামলা অব্যাহত। বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম।
ছিল এখনকার ওয়ান বুলেটিনে। একটু পরেই দেখবেন বাণিজ্য সংবাদ। চ্যানেল ওয়ানের সাথে থাকুন আর যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।